হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমাদের আজকের গল্প আমার একটাই যে তুই, লেখিকা সুরাইয়া সত্তার উর্মি, পর্ব 15। নিজেকে সামলে সামনে তাকাতে বিস্মিত হলাম। এ তো দেখছি লিয়া সাতচুনি। এর দেখে রাগে গা রি রি করতে লাগলো আমার। সাথে সাথে উল্টো পথে হাঁটা ধরলাম আমি। এখানেও আর এক মুহূর্ত না, মোটেও না। তখনই দৌড়ে এসে তিথি আমাকে থামাতে থামাতে বলতো, ওই কই যাস তুই? আমি এক পলক তাদের দিক তাকিয়ে চোখ জোড়া বন্ধ করে নিলাম। তারপর ছোট শ্বাস ফেলে তিথিকে উদ্দেশ্য করে বললাম, আমি থাকবো না এখানে আর এক মুহূর্ত, জামগা। কেন? তুই কেন থাকবি না এখানে? থাকবি, 100 বার থাকবি। যার যাওয়ার সে যাবে। তুই কেন ফালতু মানুষের জন্য নিজেদের মজা কিরা করবি? ডাফার। আমি আমি কিছু বলার আগে ইউসুফের ঝাঁঝালো কণ্ঠ শোনা গেল। সবার দৃষ্টি এখন সেদিকেই। ইউসুফ এক ঝটকা মেরে লিয়াকে দূরে সরিয়ে দেয়। লিয়া টাল সামলাতে না পেরে পড়ে যেতে নেয়। তখনই লিয়ার বোন রিয়া ওকে আগলে নেয়। তখন ইউসুফ ভাই তেজের সাথে বলল, ডোন্ট টাচ মি, হাউ ডিয়ার ইউ। আমি লাইভে বহুত মাইয়ের সাথে ডেট করছি। তোমার মতো বেহায়া আর ছেঁচড়া মাইয়া আমার লাইফে আর একটাও দেখি নাই। তখন লিহা কাঁদো মুখ করে হাতটা উঁচু করে ইউসুফের গালে হাত রাখে যাবে, তখন ইউসুফ আবার বলতে লাগে, বললাম না ছুবে না আমায়, ডন্ট। কথা কানে যায় না? আর এখানে কেন এসেছো? তোমাকে না বলেছি আমার সামনে আর না আসতে? তাহলে কেন কেন আসছো? হোয়াই? তখন লিয়া নেকা কান্না করে বলল, আমি শুধু তোমার জন্য আছি। খালামণিকে কল দিয়েছিলাম, তখন বলল তুমি এনে বেড়াতে আসছো, তাই ছুটে আসলাম তোমার জন্য, তোর সাথে একা টাইম স্পেন্ড করার জন্য। আর তুমি আমাকে বকা দিচ্ছ? ইচ্ছু ভাইয়া তখন রাগে নিজের চুল টেনে বলল, দেখ লিয়া, আমাদের মাঝে কিছু নেই। উই আর জাস্ট ফ্রেন্ড, নাথিং এলস। আমি তোমাকে লাইক করি না লিয়া। তোমার সাথে টাইম স্পেন্ড করবো তো দূরের কথা, প্লিজ ট্রাই টু আন্ডারস্ট্যান্ড। লিয়া এবার হেঁচকি তুলে কেঁদে দিল, আর কান্নার উপস্থিত সবাই একরাশ বিরক্তি প্রকাশ করছে। ওকে এখানে দেখে কেউ মোটেও খুশি হয়নি। সবার ফেস দেখে বোঝা যাচ্ছে। লিয়া এবার কান্নার বেগ বাড়িয়ে দিল। আশেপাশে সবাই বারবার তাকাচ্ছে এদিকে। এমন ফিল হচ্ছে, দেখে মনে হচ্ছে বান্দর খেলা হচ্ছে কোনো। লিয়া এবার মাটিতে বসে পড়ে কান্না করতে করতে আর বারবার বলতে লাগে, আমাকে তাড়াই দিচ্ছ তো তুমি? এত কষ্ট করে এখানে আছি, আর তুমি? লিয়ার এহেন কাজে ভিড় জমা হতে লাগলো। পরিবেশ অস্বাভাবিক হয়ে উঠেছে মুহূর্তে। ইচ্ছু ভাই তখন পরিবেশ স্বাভাবিক করতে লিয়াকে টেনে তুলে বলে, ওকে ফাইন, থাকো তুমি, যা ইচ্ছে করো, বাট আমার থেকে 100 হাত দূরে থাকবা। লিয়া চোখের জল মুছে খুশিতে গদগদ হয়ে বলল, আচ্ছা তুমি কত ভালো ইস্যু। ইউসুফ ভাইয়া তখন বিরক্তি চোখে থাকলো লিয়ার দিকে, তারপর বিড়বিড় করে সামনে হাঁটা দিল। তখন পিছন থেকে লিয়ার বোন রিয়া বলল, আপি তোমার কি একটুও লজ্জা নেই? কেমন সেইলেস তুমি? আমাকে কেউ এভাবে অপমান করলে কলা গাছের সাথে ফাঁসি লেগে মরে যেতাম। তোমার জন্য আমার নিজেকে ছোট লাগছে এখানে। লিয়া তখন ছোট ঠোঁটে বাঁকায় হাসি দিয়ে চোখ মুছতে মুছতে বলল, ইসবের জন্য আমি সব করতে পারি। সব বলতে সব, নিজেও মরতে পারি, কাউকে মারতেও পারি। কথাগুলো লিয়া আমার দিকে তাকিয়ে বলতে লাগে। আমি তো ওর দুরকম চেহারায় ব্যাপারচেকা খেয়ে গেলাম। একটা মেয়ে এতটা বেহায়াপনা কেমনে করতে পারে? আল্লাহ এদের মতো মেয়েদের হেদায়েত দিক। ইসুফ ভাই কিছু দূর হেঁটে গিয়ে পিছনে ফিরলেন। আমি এখনও সেখানে দাঁড়িয়ে। তিনি আমার দিক তাকালেন। আমি সাথে সাথে মুখ ভেঙচিয়ে অন্য দিকে তাকালাম। মাঝে একবার আর চোখে তাকাতেই তিনি বাঁকা হাসলেন। তারপর আমার সামনে এসে দাঁড়ালেন। আমি এখনও অন্য দিকে তাকিয়ে। তখনই তিনি আমার দিকে ঝুঁকে বললেন,
পোড়া পোড়া গন্ধ করছে, মনে হচ্ছে কেউ জ্বলছে। আমি তার দিকে কটমট করে তাকালাম। তিনি হাসছেন। তার এই হাসিতে হাজারবার মরতে রাজি আমি। নিজেকে সামলে দাঁত কিলিয়ে বললাম, হ্যাঁ জ্বলছে তো, ওই যে আপনার পিছনের বান্দরনি। ইসুফ ঘাড় ঘুরিয়ে পিছনে তাকালেন। আমি তাকালাম। লিয়া তাকিয়ে আমাদের দিকে তার তীক্ষ্ণ দৃষ্টিতেই বুঝি গিলে ফেলবে টুপ করে আমার পানি ছাড়া। ইসুফ ভাইয়া তো দেখে আমার দিকে তাকিয়ে হেসে দিলেন। সেই হাসি বহাল রেখে গান তোলেন আর সবাইকে ইশারা করলেন সামনে এগোতে। পরাণ যায় জ্বলিয়ারে, পরাণ যায় জ্বলিয়ারে। সবাই হোটেলে এসে যে যার রুমে চলে গেল দুপুরে 12টা ছুঁই ছুঁই। তাই ঠিক হলো আজ কোথাও ঘুরতে বের হবে না, যেহেতু লং জার্নি করে এসেছে তাই ঘুমোবে। সবাই ঘুম। এখানে সব সোলারে চলে, যার জন্য একটু কষ্ট করতে হচ্ছে। তিথি আর আমি এক রুমে। ও এখন ফ্রেশ হচ্ছে, তাই বারান্দায় চলে আসলাম। রুমের বারান্দা থেকে বাইরের দৃশ্যটি খুব সুন্দর লাগছে। পাহাড়ে এত উঁচুতে থাকাতে নিজের সব দিক ছোট ছোট লাগছে। এই সুন্দর সৌন্দর্য দেখে চোখে জল চিকচিক করতে লাগলো আমার। এখানে এসে সব থেকে বেশি ইন্টারেস্টিং লাগছে যে বিষয়টা, তা হচ্ছে এখানে যত হোটেল আছে সবগুলোর নাম মেঘের নামের সাথে রাখা। তাদের ভাষ্যমতে এটা মেঘের রাজ্য, তাই হোটেলগুলো মেঘের নামের সাথে রাখা হয়েছে মিলিয়ে। খুব ইচ্ছে করছিল আশপাশটা ঘুরে দেখতে, বাট চোখ ঘুমে ঢুলঢুলো আমি। তাই তিথি বের হতে ফ্রেশ হয়ে এসে দুম করে বেডে শুয়ে পড়লাম। যখন চোখ খুললাম তখন বাইরে গোধূলি লগন। জানালার পর্দাগুলো উঠছে, বাইরে থেকে আসা মৃদু বাতাস। চোখ ডলতে ডলতে উঠে বসতেই পাশে তিথিকে পেলাম না। সাথে সাথে হাত মুখ ধুয়ে ওড়নাটা নিয়ে বের হয়ে আসতে দেখি বাইরে সবাই চেয়ারে পেতে বসে আছে। তাদের থেকে কিছুটা দূরে জায়েদ আর তিথি হেসে হেসে কথা বলছে আর হাঁটছে। আমি ভালো করে চোখ খুলতে পিছন থেকে কেউ ভু করে ভয়ে পেয়ে যায়। নাতের সাথে বুকে থুতু দিতে দিতে পিছনে ফিরে দেখি ইউসুফ ভাই দাঁত কেলিয়ে আছে। আমি তার দিক ভ্রু কুঁচকাতেই তিনি আমার দুপাশের বর্ডারে হাত রাখলেন, যার ফলে কিছুটা পিছন ঝুঁকে আসলাম আমি। তার নিঃশ্বাস পড়ছে ঠিক আমার মুখের উপর, যাতে বিমোহিত হচ্ছে আমি। তিনি তখন হেসে হেসে বললেন, আমাকে খুঁজছিস তাই না? তার এভাবে কাছে আসাতে দম আটকে যাচ্ছে আমার। মনের মাঝে আলাদা শিহরণ, শরীর যেন কাঁপছে আমার। তাই কম্পনজনিত কণ্ঠে বলে উঠি আমি, কই না তো। আর দূরে দাঁড়ান। মারবার প্ল্যান নাকি? উফ, দূরে দাঁড়ান প্লিজ। উনি হাসলেন, আমাকে ছেড়ে দূরে গিয়ে দাঁড়ালেন, কিন্তু তার হাসি ঠোঁটের কোণে থামছেই না। আমি তার দিকে ভ্রু উঁচু করে জিজ্ঞেস করলাম, হঠাৎ এত খুশি কেন? কাহিনি কি? এসব মুচকে এসে বলল, কাছের মানুষগুলো যখন খুব কাছে থাকে তখন কি খুশি না হয়ে পারা যায়? তার কাছের মানুষটা আবার কে? লিয়া। লিয়া আসার পর থেকেই তো হাসছেন তিনি। কষ্ট কষ্ট অনুভব হচ্ছে আমার। তলে তলে টম্প চালাচ্ছে। বাহ কি সুন্দর। আবার আমার সাথে ভাব দেখায়, লাগবে না তোর এই আদি খেতে দেখা। তাই আমি গাল ফুলিয়ে চলে আসতে নিতেই উনি হাত ধরে বলে ওঠেন, ওইদিকে কই যাস? তোর ওখানে কোনো কাজ নেই, আমার সাথে চল। আমি তার কথায় কিছু বললাম না। নিজ জায়গা থেকে নড়লাম চুল পরিমাণ। যাব না তার সাথে আমি, কখনো না। কি হই আমি তার যে যাব? বা তার কথা শুনবো না? মোটেও না, একদম না। আমি পণ করে দাঁড়িয়ে রইলাম। কিন্তু ওই যে বলে না, খাটা সে ঘাড়তেরা মানুষ, আমাকে টেনে হিঁচড়ে নিয়ে যেতে লাগলো। লাস্ট পর্যন্ত না পেরে কোলে তুলে নিল। নিচ থেকে সকলে হাত তালি শীষ বাজাতে লাগলো। আমি তো লজ্জায় লাল হয়ে গেলাম আমি। কিন্তু লিয়া শাকচুন্নি অগ্নি চোখে তাকিয়ে রইল। আমি তো লজ্জায় নিজের মুখ ঢেকে ফেললাম। সাথে সাথে লোকটা আমাকে লজ্জা ফেলার চুল পরিমাণ সুযোগ ছাড়ে না। কিছু দূর এসে তিনি নামিয়ে দিলেন আমায়। আমি এখনও চোখ বন্ধ করে আছি। তখন তিনি আমার মাথায় টোকা দিয়ে বললেন তাকাতে। আমি তখন ছোট ছোট চোখ করে তার দিকে তাকাতেই তিনি হেসে দু কাঁধ ধরে পিছনে ঘুরতেই আমি শকড। তিনি আমাকে সাজেকের বিজিবি ক্যাম্পের সামনে দাঁড় করিয়েছেন। বাংলাদেশের সর্বোচ্চ বিজিবি ক্যাম্প
তারপর তার হাতের মাঝ আমার হাত পুড়ে নিয়ে হাঁটা ধরলেন সামনে। এখানে হেলিপ্যাড আছে, সেখানেই নিয়ে আসলেন আমায়। এখানে দাঁড়িয়ে আমি বিস্মিত অবাক। কি সুন্দর মেঘগুলো পাহাড়ে জমা আছে। একে একে সব পাহাড় ঢেকে যাচ্ছে, মনে হচ্ছে মেঘের সাগর। তখনই চুপ। আমার পিছনে দাঁড়িয়ে ডান পাশে তাকাতে বললেন। সূর্য তখন অস্ত যাচ্ছে, চারদিক লাল আভা ফুটে উঠেছে। ধীরে ধীরে পাহাড়ের পিছন লুকিয়ে সন্ধ্যা নামিয়ে আনলো মুহূর্তে। এমন এক দৃশ্য আমি দেখতে পারবো কখনো ভাবিনি। এসব দেখে আমি এতটা উত্তেজিত হয়েছি যে ইচ্ছুক ভাইকে জড়িয়ে ধরে ফেলেছি আমি। তিনিও তার বাহুডোরে আঁকড়ে ধরলেন আদরের সহিত। এভাবে কিছুক্ষণ থাকার পর যখন বুঝতে পারি আমি কি করে ফেলেছি, সাথে সাথে ছিটকে সরে আসি আর দুহাত ওনার কোনা ঘোরাতে ঘোরাতে অপরাধের সুরে বলি, সরি। কিন্তু উনি কিছু বলেন না। তাই আর চোখে তাকাতে দেখলাম তিনি হাসছেন। তার এই হাসিতে আটকে গেল আমার চোখ। আমার মন বেহায়ের মতন চেয়েও রইলাম আমি। চলবে, গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন।